পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে এবার সরাসরি সিবিআই তদন্তের দাবি তুললেন বারুইপুরে গোষ্ঠীদ্বন্দ্বে নিহত বিজেপি কর্মীর পরিবার। এদিকে আবার বার্তার পর দুর্নীতির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এবার খোলা চিঠি দিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমি এই আলোচনায় আপনাদের সামনে রাখবো পার্ক স্ট্রিটে ফুটপাতবাসী মহিলার পাশে আজকে কিভাবে দাঁড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জানিয়ে স্টুডিওয়ে উপস্থিত প্রত্যেক অতিথির কাছে আমি আসবো। কিন্তু শুরুতে বারুইপুরের ঘটনা আপনাদের জানায়, যেখানে বিজেপি কর্মী খুনে বিজেপি নেতাই হয়েছেন গ্রেফতার করা হয়েছে সুজন মণ্ডল, কনক মণ্ডল, কৃষ্ণ মণ্ডল এবং অনিল নাইয়া, এই চারজনকে। এদের মধ্যে ধৃত সুজন মণ্ডল এবং কনক মণ্ডল বিজেপির বলে জানিয়েছে পুলিশ। বাকি দুজন অর্থাৎ অনিল নাইয়া এবং কৃষ্ণ মণ্ডল এরা তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পুলিশ জানিয়েছে। বারুইপুরে বিজেপি কর্মী খুনের ঘটনায় এবার সরাসরি সিবিআই তদন্তের দাবি তুলেছে মৃত বিজেপি কর্মীর পরিবার। বাপি প্রামাণিক সক্রিয় বিজেপির কর্মী ছিলেন, 18 বছর ধরে ঘর ছাড়া থাকার পরে ঘরে ফিরেছিলেন, এমনটা দাবি করছেন মৃতের পরিবার। বাপি প্রামাণিকের কাছে 10 লক্ষ টাকার প্রস্তাব এসেছিল বলে অভিযোগ করছে পরিবার, আর সেই প্রস্তাব বাপি প্রামাণিককে দেওয়া হয়েছিল, তিনি রাজি হননি। অভিযুক্তরা তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার জন্য টাকা দেওয়ার প্রস্তাব দেয়, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই একেবারে হত্যা করা হয়েছে বাপি প্রামাণিককে, এমনটা তার পরিবারের তরফে অভিযোগ করা হচ্ছে। এই যে গোটা ঘটনা, এই ঘটনার নেপথ্যে কারণটা কি, খুনটা কেন? খুনটা প্রথমে হচ্ছে আমার বাবা হচ্ছে গিয়ে 18 বছর প্রায় হচ্ছে গিয়ে নিজের বাড়ি ছাড়া, বিজেপি কর্মী, বিজেপি থাকার কারণে 18 বছর উনি বাড়ি ছাড়া। এবারে পার্টির মধ্যে আরও কম বেশি যারা ছিল সবাইকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, কম বেশি করে সবাইকে মেরেছে। আমার বাবাকে এতদিন পর্যন্ত আমার বাবাকে কিছুই করতে পারিনি, তার একটা রাগ ছিল। তারপরে 18 বছর পর যখন বাবা বাড়িতে এলো, পালা বদলের পর বিজেপি ওঠাইতে বাবা বাড়ি আসার পরে তারপর সবাই বলেছে যে ঠিকঠাক হয়ে গেছে, মিটমাট হয়ে গেছে, কিছু আর হবে না, চলে আসো। সেই ভরসাইতে বাবা বাড়ি চলে আসে। আসার পরে বিজেপির এদের সাথে গিয়ে বাবা এবারে বুথকর্মীও হন, ভোটেতে ওখানে গিয়ে বুথেতে বাবা ছিলেন, এজেন্ট ছিলেন আমার বাবা, বুথ কমিটির এজেন্ট ছিলেন বিজেপির। এইবারে এই নিয়ে তারপর মাঝে পড়ে হচ্ছে কি আরও যারা টিএমসি, যাদের জন্য আমার বাবা 18 বছর ঘর ছাড়া ছিল, তারা একটু ভয় পেয়ে গেছে যে এতদিন পরে এসছে, নিশ্চয়ই আমাদের কিছু করবে বা কিছু, তার জন্য বাবাকে একটা টাকা অফার করেছিল, 10 লাখ টাকা, যে টাকাটা অফার করছি যাতে আমাদেরকে না কিছু আর বলে। আমার বাবা হচ্ছে কি বারণ করে দিয়েছে যে আমি কোনো টাকা নেব না। আমার বাবার টাকাটা না নেওয়ায় ওরা আবার সুজনের কাছে যায় যে তুমি কিছু বলো, আমরা হচ্ছে কি পার্টির মধ্যে আসতে চাই, আমরা এতটা 10,000 টাকা হচ্ছে কি 10 লাখ টাকা দিতে চাই, নিয়ে যাতে ওরা মিটমাট করে দেয়। তো আমার বাবা তাতে রাজি হয়নি, এই জন্যেই আমার বাবাকে আজ খুন হতে হলো। এবার বিজেপির কর্মী যেহেতু হচ্ছে ওদের সাথে জড়িত হয়ে গেছে, সবাই মিলে সুজন ওরা সবাই জড়িত আছে ওর মধ্যে, ওরা সবাই মিলে আমার বাবাকে কুপিয়ে খুন করে দিল। বিজেপির যে টিএমসি তো রয়েছে, সনাতন আর সুমির, ওনারা তো রয়েছে, কারণ ওনারা তো ওপেন থ্রেট দিত আমার বাবাকে, তোর মাথা সুমির আর সনাতন, এরা তো টিএমসির লোক, এটা ওপেন থ্রেট দিত বাবাকে যে তোর মাথা কেটে আমি ফুটবল খেলবো। নেত্রীরাও কি এর সঙ্গে যুক্ত আছে বলে মনে করছেন বিজেপি? হ্যাঁ আছে, মানে মনে তো হচ্ছে, কারণ ওনার একার দ্বারাই তো এটা সম্ভব হবে না, নিজেদের মধ্যে ওরা টাকা খাওয়ার জন্য এটা করেছে। এই ঘটনা আপনারা কি চাইছেন? এখন চাইছি মানে আমাদের পুলিশের মানে কোনো ভরসা করতে পারছি না, টাকা অফার করেছিল বাবাকে রাস্তা থেকে সরানোর জন্য, এটা করিয়েছে। তাই আমাদের মানে পুলিশের দিকে কোনো বিশ্বাস নেই, আমরা চাই সিবিআই তদন্ত হোক, আর মুখ্যমন্ত্রীও আসুক, আমাদের পাশে একটু দাঁড়াক, কারণ আমার দাদাই আছে একমাত্র, আমার মা এই অবস্থায়, আমার মা, আমার ঠাম্মা, আমাদের তো বিয়ে হয়ে গেছে 2 বোনের, আমার সংসারে আছে 3 জনে, কে হবে আমাদের ছাত্র, আমার বাবা ছিল এতদিন খেটে খাওয়াতো। পুলিশি তদন্তে বিশ্বাস না সিবিআই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে বাবা এটা আবার সিবিআই তদন্ত হোক। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপি কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। আমরা চাইছি ওরা সবাই আসুক, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের পাশে এসে দাঁড়াক এই সময়। দেখুন, নিঃসন্দেহে যে ঘটনা ঘটেছে বারুইপুরে, সেটা রাজ্য বিজেপির ক্ষেত্রে অস্বস্তি, তা নিয়ে কোনো সংশয় নেই, জানিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র ওফেলিয়া সিনহা কিছু সময়ের মধ্যে স্টুডিওতে আমাদের সঙ্গে এসে উপস্থিত হবেন। আমি ফোনে যোগাযোগ করেছি তার সঙ্গে। অভিযোগটা মারাত্মক ওফেলিয়াদি, সেটা হচ্ছে এই যে পরিবার আপনার দলের কর্মী, যে তৃণমূলের অত্যাচারে বছরের পর বছর ঘরছাড়া ছিল, পালা বদলের পর শুধু টাকার বিনিময়ে সেই তৃণমূলকে বিজেপিতে যোগদান করিয়েছেন আপনারই দলের নেতা বলে অভিযোগ। আপনার দলের রাজ্য সভাপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে বিজেপির তৃণমূলীকরণ হবে না, সেটাই তো করতে গিয়েছিলেন বাপি প্রামাণিক। তার জন্য আপনার দলের নেতা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে, এই তো অভিযোগ। ওফেলিয়াদি, অভিযোগ
অভিযোগ আছে সেটা সবাই আমরা দেখছি, অবশ্যই আমাদের নেতৃত্বদের সেই দিকে দৃষ্টি রয়েছে। আর এটা নিয়ে ভাবিত হওয়ার মতন বিষয় একটাই, যে যারা এই অপকর্ম করাচ্ছে, সত্যি করে যে মানুষ আজ তৃণমূলের অত্যাচারে ঘর ছাড়া, সেই মানুষকে যদি আজ কুপিয়ে খুন করা হয় এবং সেখানে যদি কোনো রকম কারো যদি মদত থাকে, তাদের উপযুক্ত শাস্তি অনিবার্য। আর যাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেছে, সত্যি মর্মান্তিক ঘটনা, তারা চাইতেই পারেন, সিবিআই চাইতে পারেন, পুলিশের উপরে ভরসা না থাকতে পারে, মানসিক পরিস্থিতি আমরাও উপলব্ধি করছি তাদের। আর স্বয়ং মুখ্যমন্ত্রী অবশ্যই তাদের পাশে থাকবে, নিরাশ হওয়ার কিছু নেই, তাদের পাশে সবাই থাকবে। এই ঘটনা যা ঘটেছে সত্যি অভাবনীয়, ভাবা যায় না এরকম একটা ঘটনা যে ঘটে গেল আমাদের চোখের সামনে, এটা আমরা মানে নিতে পারছি না, সত্যিই নেওয়া যাচ্ছে না। যারা করেছে বা যাদের মদতে করেছে, আমি এটাই বলবো, প্রত্যেকের উপযুক্ত শাস্তি হবেই। সে বিষয়ে আপনারা প্রত্যেকে নিশ্চিন্ত থাকতে পারেন, তাদের পরিবারের সকলকে সমবেদনা জানিয়ে এটাই আমি বলবো। কিন্তু আমি এখানে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। দেখুন, বিজেপি যখন বিরোধী আসনে ছিল তখন এই অভিযোগটা বারে বারে আসতো যে শাসক দল তৃণমূল কংগ্রেস একের পর এক একেবারে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরোধীকে নির্মূল করার জন্য বিজেপি কর্মীদের হত্যা করেছে বলে অভিযোগ সামনে আসতো। পালা বদলের পর তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু এক্ষেত্রেও সেই একই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যে তৃণমূল কংগ্রেস এই একের পর এক তৃণমূল কংগ্রেস কর্মী তারা এই খুনের ঘটনায় যুক্ত। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে দেবনারায়ণ দা, এদের মধ্যে অনিল নাইয়া, কৃষ্ণ মণ্ডল তৃণমূল কংগ্রেসের বলে জানাচ্ছে পুলিশ। মানে ক্ষমতা চলে গিয়েছে, কিন্তু সেই বেপরোয়া মনোভাব এখনো তৃণমূল কংগ্রেসের একই রয়েছে। ক্ষমতায় রয়েছে কিন্তু বিজেপি কর্মী হয়েছে, তৃণমূল হোক, এরাই এই বিজেপি কর্মী। আজকে পুলিশের পরে ভরসা নেই। ওই যে বলে না নৈবেদ্য, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে। সুতরাং আজকে স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম, লোভে লোভে। শেক্সপিয়ারও আছে, কিং লিয়ার কিং জনে বলছে, গেইন বি মাই লর্ড, আই উইল ওয়ার্শিপ দি। লো, আমি তোমাকে পুজো করব, তুমি আমার প্রভু, আমি তোমাকে পুজো করব। আমি স্বার্থ চাই, আমি লোভ চাই। এই একই দিনে হলোর পরে 100 দিনের বেশি হয়ে গেল। সেই লোভ বিজেপির উপর থেকে, যিনি সভাপতি, বারবার বলছেন কোনো কিছু হচ্ছে না, সব স্বার্থে স্বার্থে বেঁধেছে সংগ্রাম। আগে আমি এবং সেই স্বার্থে যারা বাধা সৃষ্টি করছেন তাকে পৃথিবী থেকে সরিয়ে দিচ্ছেন। পুলিশের পরে ভরসা করছেন না। উনি বলছেন উনি সিবিআই চান, কোথায় হচ্ছে না? বারুইপুর, আনন্দপুর, এন্টালি, আরামবাগ, তারকেশ্বর, আজকে কি হচ্ছে, কি দেখছে? এই কি চেয়েছিল? হ্যাঁ, তৃণমূল খারাপ, খুব খারাপ, চলে গেছে, ঠিকই আছে। হ্যাঁ, মানে চলে যাওয়ার পরও ছবিটা বদলায়নি। চলে যখন ছিল তখনও তৃণমূলের বিরুদ্ধে হত্যার অভিযোগ ছিল, এখনো তৃণমূলের বিরুদ্ধে খুনের জড়িত থাকার অভিযোগ। তৃণমূল না, তৃণমূল করেছে তার জন্যই, এবং বিজেপির লোকই তো মোট তো মূল কথা। বিজেপি তৃণমূলকরণ যে কথা আজকে প্রত্যেকেই বলছে, হ্যাঁ, যে বিজেপি তৃণমূলকরণ, তৃণমূল হোক, এই ভোটারই তো সব। বেশ, আমি এখানে শীর্ষেন্দু সিনহা রায়ের কাছে আসবো। এতদিন পর্যন্ত যে ছবিটা আমাদের কাছে পরিচিত ছবি ছিল, যে বিরোধী আসনে যারা থাকে তারা সবসময় সিবিআই এর দাবি করে। যেমন তৃণমূল কংগ্রেস যখন বিরোধী ছিল, তারা সিবিআই, যে কোনো ঘটনায় সিবিআই চাইতো। তারপরে গত 15 বছরে এই ছবিটা দেখা গেছে যে এই রাজ্যে পুলিশের ওপরে তদন্তে আস্থা নেই, কেন্দ্রে তখন বিজেপি সরকার, তারা সিবিআই তদন্ত চেয়েছে। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে যে শাসক দলের কর্মী সম্পূর্ণ পুলিশে অনাস্থা এবং সিবিআই তদন্ত চাইছেন। রাজনৈতিক প্রশ্রয়প্রাপ্ত দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ না করতে পারলে আবার এরকম ঘটনা ঘটবে। আজকে দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করতে হবে নতুন সরকারকে, তবেই তো ভয় আউট, ভরসা ইন। এখানে তৃণমূলই করুক আর বিজেপি করুক, একজন মানুষ মারা গেছে, সে কোন দলের সেটা আগে না। মানুষ এরকম খুনোখুনি হবেন কেন? 18 বছর বাদে তিনি বাড়ি ফিরবেন, এটাও দেখতে হবে। আবার এটাও দেখতে হবে যে দুর্গাপুজোর কমিটি নিয়ে একটা গন্ডগোল চলছিল, সেই জায়গায় এখানে মারামারি হয়েছে, সেখানে এখানে মারপিটে তিনি মারা গেছেন। এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সময় সরকারকে সেইভাবে দেখতে হবে। আজকে বিএনএসের 103 এই খুনের অপরাধ এবং মৃত্যুদণ্ড থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড আছে। আজকে যে জিনিসটা ওনারা চাইছেন, পরিবার চাইতেই পারেন, অবশ্যই যার যায় সেই একমাত্র বোঝে,
যার ডান হাতটা যায় সেই খাবার সময় বোঝে যে ডান হাতটা দিয়ে আমি আর ভাতটা তুলতে পারছি না। তার পরিবারের লোকজন গেছেন, তিনি সিবিআই চাইবেন কি সিআইডি চাইবেন সেটা সরকার দেখবেন, অবশ্যই মুখ্যমন্ত্রী দেখবেন। মুখ্যমন্ত্রীর ওপর আমাদের প্রত্যেকের আস্থা আছে, তিনিই তো ভয় আউট ভরসা ইন বলেছেন, সেই ভরসা প্রত্যেকে করছেন বলেই ওনারাও পর্যন্ত বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে আসুন, পাশে দাঁড়ান। আজকে এলাকা ভিত্তিক অনেক এলাকাতে এটা হচ্ছে, এখানে খুন হচ্ছেন, ওখানে বোম পড়ছে। এইটার জন্যেই তো আমরা নতুন সরকারকে, প্রত্যেকে নতুন সরকার নিয়ে এসছেন, সেই ভরসাটা প্রত্যেকটা জায়গায় করতে হবে। প্রভাবশালী হাত একেবারে আমি বলছি ভরসার কথা বলছেন শীর্ষেন্দু সিনহা রায়, একেবারে সেই ভরসার জায়গাটা আছে বলেই কিন্তু অভিযুক্ত ধরা পড়ছে বলে দাবি করছে বিজেপি। আমি পরপর দেখাবো আপনাদের সামনে বিজেপি বিধায়ক সজল ঘোষ কি বলছেন এবং কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষই বা কি বলছেন, এই ঘটনাকে নিয়ে রাজনৈতিক চাপানুতর কোন জায়গায় পৌঁছেছে দেখুন। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে, এটাই যথেষ্ট। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গন্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেপ্তার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারল না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। একটা জায়গায় কিন্তু কোনো বদল হয়নি। আমি যেটা নিয়ে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসব, এই পুলিশি তদন্ত নিয়ে কিন্তু তৃণমূল আমলেও অভিযোগ উঠেছে, এই পুলিশি তদন্ত নিয়ে কিন্তু বিজেপি আমলেও অভিযোগ উঠছে এবং খোদ নিহত বিজেপি কর্মীর পরিবার সেই আঙুলটা তুলছেন। প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, আমরা প্রত্যেকেই পরিবর্তন চেয়েছিলাম এবং বাংলার মানুষ পরিবর্তন করে দেখিয়েছে তাদের জনাদেশ দিয়ে বিজেপি সরকারকে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না যে বিজেপি সরকার তারা কি নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে বিজেপিগতভাবে রাজ্যে ক্ষমতা চালাতে বা মানে তাদের রাজনৈতিকভাবে ক্ষমতা ধরে রাখতে মানে তৃণমূলের সাহায্য নিতে হচ্ছে কেন? এটা আমরা রাজ্যসভার সাংসদ পদে যে 3 জনকে ইস্তফা দিয়ে দিল, সেখান থেকে দেখলাম একদম ওপর তলা থেকে আজকে যে এই যে দুষ্কৃতী হামলা একজন মারা গেছেন, সেখানেও দেখবেন যে টিম হয়ে গেছে, তৃণমূল থেকে বিজেপি দুজনে মিলে সব করছে। মানে এই যে বামপন্থীরা একটা কথা বলতো বিজেমূল, মানে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। তো আজকে বিজেপি তারা খুনটাও কি তৃণমূলের থেকে করবে? মানে সবটাই তৃণমূলের থেকে শিখবে। আজকে যে কোনো জায়গায় রাজনীতিকরণ আমরা বিরোধিতা করেছি, দুর্নীতি বিরোধিতা করেছি, তোলাবাজি বিরোধিতা করেছি, সব কটা জিনিস আবার এই 100 দিনের মধ্যে আমরা কিছু না কিছুভাবে দেখতে পাচ্ছি। জানিয়ে বিজেপির রাজ্য সভাপতি তিনি দিশেহারা, মুখ্যমন্ত্রী তিনি দিশেহারা। আজকে হচ্ছেটা কি? আজকে যদি তৃণমূলের সব মানে খারাপ জিনিসগুলো, মুখ্যমন্ত্রী কিন্তু একেবারে স্পষ্ট নিজের বক্তব্যে অনড় রয়েছেন যে একে জিরো টলারেন্সের নীতি। হ্যাঁ, রাজ্য সভাপতির কথা বলছেন, আমি দেখাবো রাজ্য সভাপতি কি বার্তা দিয়েছেন। আমি বলছি জিরো টলারেন্সও তারা বলছেন, প্রথম দিন থেকে আইনের শাসন কায়েম করতে উদ্যোগী, কিন্তু হচ্ছেটা কোথায়? উপর থেকে নিচ আপনি যদি দেখেন সব জায়গাতে হচ্ছে গিয়ে আইনের শাসন কায়েমের কথা বলছেন। আমি এইখানে দর্শকদের একবার দেখাতে চাইবো, ফের বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। এইবারে দুর্নীতি রুখতে একেবারে খোলা চিঠি দলের গ্রুপে দিয়েছেন। এই হচ্ছে সেই চিঠির বয়ান যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে বিভিন্ন স্তরের কিছু কর্মীদের অনভিপ্রেত কার্যকলাপ নজরে এসেছে। দলীয় নীতির বাইরে গিয়ে কাজ করলে দল কোনো দায় নেবে না, স্পষ্ট উল্লেখ রয়েছে খোলা চিঠিতে, যেটা শ্রমিক ভট্টাচার্য লিখেছেন। দুর্নীতি বা অপকর্মের প্রমাণ যদি পাওয়া যায়, সাংগঠনিক এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে। ব্যক্তিগত স্বার্থে দলের ভাবমূর্তি যেন ক্ষুণ্ণ না হয়। সাধারণ মানুষের আস্থা ধরে রাখতে স্বচ্ছতার সঙ্গে কাজ করুন। রাজ্য, জেলা, অঞ্চল, মণ্ডল, বুথ স্তরের সমস্ত বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। সমর্থন করে দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। পার্টির প্রেসিডেন্ট পার্টিকে ঠিক রাখার জন্য যা দরকার করছেন, ব্যাপারটা আমার জানা নেই, কারণ আমি সংগঠন দেখি না, আমি সরকার দেখি। এখন তো চিন্তাভাবনা চলছে যে ধরনের সমস্যা
বর্তমান পরিস্থিতি হচ্ছে তার সমাধানের জন্য রাস্তা বার করছে পার্টি। তো যেটা ঠিক মনে করেছেন তারা সেটা ঠিক করছেন। তাহলে কোথাও কি এটা বোঝা যাচ্ছে যে নিচু স্তরে বা কোথাও একটা স্তরে একটা দুর্নীতি বা মানে সমস্যা? নিচু স্তর কেন, উপর স্তরেও দুর্নীতি হয়। দুর্নীতি ছাড়া পশ্চিমবাংলায় রাজনীতি হয় নাকি? তো আমরা সেই পঙ্কিল আবর্তের মধ্যে রাজনীতি করতে নেমেছি। তো কিছু তো ছোঁয়া লাগবে। ওদিকের লোকেরা কেউ ঢোকার চেষ্টা করছে, এত টাকা কামিয়েছে, কিছু না কিছু তো সেই টাকা ইনভেস্ট করে করার চেষ্টা চলছে। পার্টি সতর্ক থেকে তার রাস্তা বার করছে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। বিশ্বনাথদা, কি মনে হচ্ছে এটা তো প্রথমবার নয়, এর আগে একাধিকবার বার্তা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি, কোনোভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না এটা স্পষ্ট বলেছেন। তারপরে এই খোলা চিঠিটা দেওয়ার প্রয়োজন পড়লো কেন? কারণে প্রয়োজন পড়লো। একটা হলো সরাসরি শ্রমিক বলটা ঠেলে দিলেন শুভেন্দু অধিকারীর কোর্টে। একেবারে সভাপতি হিসাবে যখন তিনি ধারাবাহিকভাবে এই বক্তব্য রাখছিলেন যে পার্টিতে দুর্নীতিগ্রস্তদের স্থান নেই, তোলাবাজদের স্থান নেই, এমনকি তিনি গত কয়েকদিন আগে তোমার স্টুডিওতেই দেখলাম উনি বলছেন যে আমার নাম করে টাকা তুলছে, আমি মুখ্যমন্ত্রীকে বললাম আপনি তো প্রশাসনে আছেন, আপনি ব্যবস্থা নিন, তারপরে একজন অ্যারেস্ট হয়েছে। তার মানে ধারাবাহিকভাবে মানে সভাপতি, রাজ্য সভাপতি বিজেপির শ্রমিক ভট্টাচার্য বলা সত্ত্বেও কিন্তু মানে সেইভাবে কাজ হচ্ছে না। বরঞ্চ যে ঘটনাটা তোমাকে বলি, সর্বত্র গোষ্ঠীদ্বন্দ্ব, তোলাবাজির খবরই কিন্তু আমাদের কাছে আসছে। আমরা যে তথ্য বিচার বিশ্লেষণ করি তাতেও কিন্তু একই রকম খবর পাচ্ছি। ফলে শ্রমিকের উপরে কিন্তু চাপ বাড়ছিল। শ্রমিক বলটা সরাসরি শুভেন্দুর কোর্টে দিয়ে বললেন যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, যেটা শ্রমিক মুখেও আগে একাধিকবার বলেছে যে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ব্যবস্থা নেবেন। ফলে এখন থেকে রাজ্য সভাপতির দায় আর থাকছে না, রাজ্যের বিজেপি দল আর দায় নিচ্ছে না, পরিষ্কার উনি চিঠিতে লিখেছেন। তাহলে দায়টা কার? যিনি আইন শৃঙ্খলা দেখছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ তোলাবাজি যদি হয় তার দায়টা শুভেন্দু অধিকারী, তোলাবাজি যদি হয় তার দায়টা নিতে হবে রাজ্য সরকার। একেবারে এই চিঠিতে এটাও স্পষ্ট করে দিয়েছেন যে দলের ভাবমূর্তিতে কোনোভাবে কালি তিনি লাগতে দেবেন না এবং তার জন্য যেটা করণীয় সেটা করবেন। বার্তার পর এই খোলা চিঠিতে ছবিটা বদলাবে কিনা সে তো সময় বলবে। নভেম্বরে কি হতে চলেছে কলকাতা পুরসভার ভোট? কলকাতা হাওড়া পুরো ভোট নিয়ে প্রস্তুতি শুরু বিজেপির। কলকাতা পুরো ভোটের জন্য দায়িত্বে সুকান্ত মজুমদারের সহযোগী হিসাবে দায়িত্ব পালন করবেন রাজু বন্দ্যোপাধ্যায়। আহ্বায়ক হিসাবে তাপস রায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তার সহযোগী রিতেশ তিওয়ারি। অন্যদিকে হাওড়া পুরসভার দায়িত্বে রাহুল সিনহা। হাওড়া পুরো ভোটের জন্য আহ্বায়ক হিসাবে দায়িত্বে সঞ্জয় কুমার সিং। বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে কোনো পুরসভা নির্বাচনের জন্য? নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। এই ধরনের কোনো অভিযোগ তো আমরা পাইনি যে তৃণমূল থেকে বিজেপি থেকেও ঢুকছে। বিজেপিতে যারা আছে তারা আছে, অবশ্যই আছে। আর পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে, সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে যারা ছিল তাদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রীর ধমক শুনেছিলেন ফুটপাতবাসী মহিলা। মঙ্গলবার কোলের শিশুকে নিয়ে জনতার দরবারে গেলেন তিনি। তার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, দিলেন মাথা গোঁজার ঠাঁইয়ের আশ্বাস। সেখান থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখুন, 15 বছর মমতা খোঁজ নেয়নি, এখানে বলছেন ভরসা মুখ্যমন্ত্রীকে করি, বিজেপিকে করি, মমতার চক্করে নেই। ফুটপাথে দুধ গরম করা নিয়ে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের ধমক খেয়েছিলেন ফুটপাতবাসী এই মহিলা। সোমবার তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরদিন অর্থাৎ মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। দরবার থেকে অসহায় মহিলার পাশে দাঁড়ানোর আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। একফালে আশ্রয়ের প্রতিশ্রুতিও পেলেন ফুটপাতবাসী মহিলা। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে, রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। সম্প্রতি পার্ক স্ট্রিটে ফুটপাত জবরদখল মুক্ত করতে রাস্তায় নামতে দেখা যায় পুরমন্ত্রীকে, আর সেখানেই এই ফুটপাতবাসী মহিলাকে ধমক দেন অগ্নিমিত্রা পাল। ফুটপাতের মতো বাচ্চা দুধ গরম হবে?
বিষয়টিকে হাতিয়ার করে তৃণমূল। পার্ক স্ট্রিটে গিয়ে ফুটপাতবাসী ওই মহিলার সঙ্গে কথা বলেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সোমবার এই ইস্যুতে বিজেপিকে নিশানা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু মঙ্গলবারই সেই ফুটপাতবাসী মহিলাকে দেখা গেল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে। তার সঙ্গে দেখা করেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন যে আমার ভরসা মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। আমি বললাম আমি কর্পোরেশনকে বলে দেবো, আপনার থাকার ব্যবস্থা হয়ে যাবে। রাস্তাতে থাকবেন না, রাস্তা তো ফুটপাত মানুষের জন্য, আপনার থাকার ব্যবস্থা আমরা করব। আরে উনি কারোর বিরুদ্ধে অভিযোগ করেননি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আক্রমণ এবং তার বিরুদ্ধে বর্তমান মুখ্যমন্ত্রীর অভিযোগ উস্কে দিয়েছে নতুন রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে ওনাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে প্রলোভন দেখাচ্ছেন। 15 বছরে পুরো বাংলাটাকে গরিব বানিয়ে দিয়েছেন। হঠাৎ করে যদি হিরো হওয়ার চেষ্টা করেন, মানুষ তো বিশ্বাস করবেন না। না, মমতাদি যখন দায়িত্ব নেওয়ার কথা বললেন সোমবার, তারপর মঙ্গলবার তাদের পুলিশ দিয়ে তুলে এনে এখনকার মুখ্যমন্ত্রী বলছেন আমরা এই করব, সেই করব, তাই করব। অগ্নিমিত্রা পাল যখন ওখানে দাঁড়িয়ে ওইসব কথা বলছেন, তারপর কেন ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী? কেন রোববার ঘোষণা করেননি? কেন সোমবার ঘোষণা করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘোষণার চাপে পড়ে এই সরকার, এই মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তুলে এনে আজকে তারা দায়িত্ব নেওয়ার কথা বলছেন। সব মিলিয়ে চাপানুতোর চলছেই। ব্রতদেব ভট্টাচার্য, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একজন আশ্রয়হীন মহিলা, কোলে দুধের শিশু রয়েছে, তার মাথা গোঁজা ঠাঁইয়ের ব্যবস্থা রাজ্যের মুখ্যমন্ত্রী করে দিচ্ছেন। দেবনারায়ণ প্রশংসা করবেন তো নিশ্চয়ই। হতভাগ্যের গান রবীন্দ্রনাথ লিখেছিল কল্পনা কাব্যগ্রন্থে, যাদের ভাগ্যে শুধুই ফাঁকি তারেও ফাঁকি দিতে চা, হাসি মুখে অদৃষ্টিরে করব মোরা পরিহাস। ঠিকই তো, হতভাগ্যের গান। আজকে মুখ্য এইটা করে যদি এর উপকার হয় আমি সেলুট জানাবো। আজকে কেন এটা করতে হলো? আজকে যিনি পৌরমন্ত্রী তিনি বুঝতে পারছেন যে আমার অন্যায় হয়েছে। শুনুন, এইটাকে মানুষকে মানুষ বলতে হয়। এই জন্য তো রবীন্দ্রনাথের মতো লোক এত হতভাগ্যের মতো গান লিখছে, যাদের সবই ফাঁকি। আর কি ফাঁকি তাকে দিবি? তার বাচ্চার জন্য দুধ গরম না, কিন্তু এই ঘটনা নিয়েও রাজনীতি করা হয়েছে। আমি তার কারণ আপনি বোধহয় প্রতিবেদনটা পুরোটা দেখেননি, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এই অভিযোগ করছেন। তিনি বলছেন মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে, বলছে টাকা নাও আর বিজেপির বিরুদ্ধে বলো। উনি বললেন আমার ভরসা রয়েছে মুখ্যমন্ত্রীকে, বিজেপিকে। তার মানে এই ঘটনাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে কিনা সেই প্রশ্ন তো উঠতে শুরু করেছে। তাহলে আগে একদিন করলে কি হতো? আরো 3-4 দিন চলে গেছে, বলতে দিন। আগে করলে কি হতো? আপনি এত রবীন্দ্রনাথ বলেন, আজকে আমি একটু বলি। বলো। যে পারে সে আপনি পারে, পারে সে ফুল ফোটাতে। পশ্চিমবঙ্গের বুকে যেমন ফুল ফোটানো হয়েছে, পদ্ম ফুল, ঠিক আজকে শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন তিনিই পারেন সৎ কার্য করতে। যেমন তার উপরে ভরসা রেখেছেন সেই ফুটপাতবাসী মহিলা, তার কোলের শিশুকে নিয়ে, দুধের শিশুকে নিয়ে যেমন জনতার দরবারে তিনি এসছেন, তেমন সুফল পেয়েছেন। সঙ্গে সঙ্গে মাথার উপরে ছাদ পাওয়ার যেমন আশ্বাস পেয়েছেন, এবং পৌরসভা তাকে সেটা দিয়েও দেবে। আর ফুটপাত অবশ্যই সাধারণ মানুষের চলাচলের জায়গা। আর বাচ্চা শিশু, একেবারে শিশু হামাগুড়ি দিচ্ছে ফুটপাতে, সেটা সত্যিই খুব বাচ্চার পক্ষেও খুবই সেটা সতর্ক মা বাবার থাকা উচিত। মা রয়েছেন সেখানে, আর বোধহয় দিদিমানা ঠাকুমা, তারাও সতর্ক অবশ্যই থাকবেন। আর অনেক মানুষেরই মাথা গোঁজার জায়গা নেই। কিন্তু আমাদের সরকার প্রকৃত জনদরদি সরকার। এই রকম বহু মানুষ পাবে খেলায় গাছে ওঠে মমতা, প্রলোভন দেখিয়েছে, লালসার শিকার হয়নি ফুটপাতবাসী মহিলা। আর কত ফাঁকি দেবে? ফুটপাতবাসী মহিলাকে প্রলোভন দেখানো হয়েছে, টাকা নেই।
নিন। না নিঃসন্দেহে আমি বলছি মুখ্যমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগ অবশ্যই সাধুবাদযোগ্য, কিন্তু আমি বলছি প্রদীপদা এই গোটা ঘটনা কি আদৌ মানে এত দূর পর্যন্ত জলটা এত দূর পর্যন্ত গড়ানোর কথা ছিল? নিঃসন্দেহে ফুটপাত তো মানুষের চলাচলের জন্য সেটা জবরদখল থাকবে কেন, কিন্তু এই সমস্যার আরও অনেক সহজ সুষ্ঠু সমাধান আগেই কি করে ফেলা যেত না? দেখুন, মুখ্যমন্ত্রী হিসাবে আজকে মাননীয় শুভেন্দু অধিকারী যেটা করেছে অত্যন্ত প্রশংসার যোগ্য, যে তিনি নিজে ছুটে গেছেন, কোনো মন্ত্রী বা কাউকে পাঠাননি, নিজে গিয়ে কথা বলে তাদের একটা আশ্রয়স্থল দিয়েছে। কিন্তু যেটা খুব চিন্তার বিষয় যে এই খবর ছড়িয়ে পড়ার পরে আরও অনেক ফুটপাতবাসী কি এক গামলা দুধ, এক হাঁড়ি চাল ফুটন্ত ফুটপাতে বসাবেন আশ্রয়স্থল পাওয়ার জন্য? মানে যেখানে যেখানে হবে সেখানে সেখানে পুরমন্ত্রী যাবেন, গিয়ে ধমকাবেন, তারপরে মুখ্যমন্ত্রী এসে বলবেন না আপনারা চলুন আমরা আপনাকে আশ্রয় দিচ্ছি। আশ্রয়হীন মানুষদের আশ্রয় দেওয়াটা সরকারের কর্তব্য। তিনি ফুটপাতে এক গামলা দুধ বসান আর এক হাঁড়ি চাল ফোটান। আপনি এই ঘটনার আগে কেন করলেন না? তাহলে তো এটা হতো না। আজকে পুরমন্ত্রী আপনার সরকারের ইমেজ নষ্ট করছে, তখন আপনি গিয়ে এটা বলছেন। আমি বলছি যে প্রত্যেকটা ফুটপাতবাসীকে আর এক গামলা দুধ জ্বলন্ত ফুটন্ত অবস্থায় ফোটানোর অপেক্ষা না করে এইটা যেন সারা বাংলা জুড়ে হয়, আর অপেক্ষা নয়। যে ফুটপাতবাসী যারা আছে, আরে 15 বছর যে সরকার হয়েছে তাকে পাল্টে দিয়েছি, ওফেলিয়া দিয়ে আপনি অন্য সরকারের কথা বলছেন কেন? নিজেদের এখন দায়িত্ব, আপনারা এটা করুন। এরকম একটা একটা করে সলিউশন দেবেন না, আপনারা একটা একটা করে সমাধান করতে যাবেন না, তাহলে অসুবিধা হবে। আপনারা একেবারে একটা সরকারি নীতি নিন যে ফুটপাতবাসী যারা আশ্রয়হীন দরিদ্র তাদেরকে আপনারা একটা আশ্রয়স্থল দিচ্ছেন, এরকম একটা একটা করে করবেন না। আর দ্বিতীয়, যে কথা আপনারা শোনালেন আমার সেটাতে খুব মানে খারাপ লেগেছে। তার কারণ হচ্ছে যে এই যে একটু আগেই আমরা দেখছি যে কতগুলো চাকরি চুরি হয়ে গেছে, তাদের তো বাচ্চার দুধটা পর্যন্ত 31 আগস্টের পরে থাকবে কিনা প্রত্যেকদিন কোর্টে ঘুরছে। তাহলে তারা আবার কি রাজনীতি করছে এটা নিয়ে? কি বলতে চাইছেন? তারা তো অনেকের মায়ের মানে অনেক শিশুর অন্য চলে যাবে এরকম জায়গায় নিয়ে গেছেন বাংলাকে, চাকরি চুরি করতে করতে, দুর্নীতি করতে করতে। আমি বলছি আমার মনে পড়ে যাচ্ছে মানে এইটা নিয়ে, এই শিক্ষায় দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, চাকরিতে দুর্নীতি নিয়ে, কোলে বাচ্চা নিয়ে, কোলে শিশু নিয়ে পর্যন্ত প্রতিবাদের ছবিও কিন্তু আমাদের দেখতে হয়েছে। মানে এর থেকে দুর্ভাগ্যের আর কিছু থাকতে পারে না। কিন্তু আমি এইবার যে ছবিটা দেখাতে চাইবো সেইটা অত্যন্ত দুর্ভাগ্যের তো বটে, এটা রিপিটিশন হচ্ছে, সেই জন্য এই ছবিটা আপনাদের দেখাতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার এফআইআর দায়ের হয়েছে বেহালা থানায়। মারধর, হুমকি, জোর করে আটকে রাখার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বেহালা থানায়। প্রাক্তন তৃণমূলের বিরুদ্ধে যেটা অভিযোগ সেটা হচ্ছে ফ্ল্যাটে ইন্টেরিয়ার ডিজাইনের কাজ করার জন্য যে টাকা ছিল সেই টাকাটা বকেয়া ছিল, সেই টাকা চাইতে গেলে হুমকি দিয়েছেন সোহম চক্রবর্তী বলে অভিযোগ, এমনকি ফ্ল্যাটে আটকে রেখে মারধর পর্যন্ত করেছেন বলে অভিযোগ। সোহম চক্রবর্তী ছাড়াও নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আমি অতিথিদের কাছে আসার আগে যিনি অভিযোগ করছেন তিনি কি বলছেন একবার শুনুন। ও শুনেছি যে ওটা কাজ যা করেছে তারপরে কিছু কাজ মানে বাকি রয়ে গেছে, তো ইডি বললো কি মাল মেটেরিয়াল তো আনতে হবে, সে টাকাটা দিন তারপরে কাজ শেষ করে দিচ্ছে। ওর উপরে মানে অত্যাচার করেছে, মোবাইলটা কেড়ে নিয়েছে আর ডেকেছিল, ওই জন্য ওই টাইমে 5:30 না কত টাইম ছিল ওই টাইমে গেল। হ্যাঁ টাকা চেয়েছিল, টাকা দিল না, আর উল্টে ওর মারধর করছে আর মোবাইলটা কেড়ে নিয়েছে। আপনারা থানায় ডায়েরি করেছেন? হ্যাঁ ডায়েরি করা হয়েছে। আমার তো টাকা চাই। আমি অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। এই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, মারধরের অভিযোগ, এটা যে প্রথমবার আসছে এমনটা নয়। দর্শকদের মনে থাকবে এই একই অভিযোগ কিন্তু 2024-এ এসেছিল, যখন যে ছবিটা আপনারা এই মুহূর্তে টেলিভিশনে দেখতে পাচ্ছেন, একেবারে সরাসরি রেস্তোরাঁর কর্তৃপক্ষের সঙ্গে বচসা থেকে শুরু করে মারধর পর্যন্ত করা হয়েছিল বলে অভিযোগ। এবং আজকে যে অভিযোগটা এসেছে সেটা যদি সত্যি হয় বিশ্বনাথদা, তাহলে বলতে হবে যে উইথ পাওয়ার অর উইদাউট পাওয়ার তৃণমূলের কিছু কিছু নেতার এখনো পর্যন্ত সেই দম্ভ বা উন্নাসিকতা বা সেই বেপরোয়া ভাবের এতটুকু বদল হয়নি। দেখো মানে তোমাকে খুব পরিষ্কার বলছি যে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় যখন ছিলেন সোমন এই চক্রবর্তী, কিন্তু তোমার ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে মারধর করা,
এক্সটর্শন করা ইত্যাদি নানা অভিযোগ ছিল। এবং এমনকি বারাসাত কোর্টে গিয়ে যেভাবে ওনার বেল হয়েছিল, পিপি মানে পাবলিক প্রসিকিউটরের অফিসে বসে বেল নিয়ে চলে এসেছিলেন। ফলে এই মানুষটার রাজনীতি কিন্তু তৃণমূল যে রাজনীতি করে সেই রাজনীতির সমার্থক, মানে উনি প্রতিভূ। কিন্তু আমি এর আগের যে টপিকটা ছিল তাতে দুটো লাইন আমি যুক্ত করতে চাই। শুভেন্দু অধিকারী যখন বিরোধী দলের নেতা ছিলেন, কোনো ভিকটিমের বাড়িতে যেতেন, সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ দিয়ে সেই ভিকটিমকে তুলে নিয়ে নবান্নের 14 তলায় গিয়ে কিছু সাহায্য করে বিজেপি শিবির থেকে তাকে ভাঙিয়ে নেওয়া হতো। সেই রাজনীতিরই কিন্তু একটা রিপিটেশন তুমি দেখলে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যেই মুহূর্তে বললেন যে এই পরিবারকে, ফুটপাতবাসী পরিবারকে সাহায্য করতে আমরা এগোবো, তা মানে অল্প সময়ের মধ্যে কিন্তু তার ফিরতি রাজনীতি তুমি দেখলে। শুভেন্দু অধিকারীর জনতার দরবারে চলে গেল এবং সাহায্য করলো। প্রশ্নটা হলো নীতিগত জায়গা থেকে এই ফুটপাতবাসীদের জন্য কলকাতা কর্পোরেশন যদি কোনো ব্যবস্থা করতে পারে, এই ভদ্রমহিলার জন্য যদি কোনো ব্যবস্থা করতে পারে, তাহলে এই ব্যবস্থাটা সার্বিক হোক। সরকারের নীতিগত জায়গা থেকে সরকার অবস্থান নেই যে ফুটপাতে যারা বসবাস করেন তাদের জন্য কলকাতা কর্পোরেশন স্থায়ী ব্যবস্থা করবে, শেল্টার করবে, থাকার জায়গা করবে। এটা পলিসিগত যদি উদ্যোগ হয় সেটাকে আমরা সাবাসী জানাবো। এবং একই সাথে বলবো যে বহু ক্ষেত্রে কিন্তু রাজায় রাজায় যুদ্ধ করে উলুখাকড়ায় প্রাণ যায় আমরা বলি, এক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর যে লড়াই, তাতেই ফুটপাতবাসীর কিন্তু একটা কল্যাণ হলো। এই কল্যাণটা সামগ্রিকভাবে হোক, পলিসিগত হোক, যত ফুটপাতবাসী আছেন তাদের শেল্টারের ব্যবস্থা রাজ্য সরকার করুক, তার মধ্য দিয়ে সার্বিক কল্যাণ কিন্তু আসবে। বিশ্বনাথ যেটা বলছেন যে কারুর ভালো করার যদি রাজনৈতিক প্রতিযোগিতা হয়, তার যে বেনিফিশিয়ারি হয়, মানে যারা উপভোক্তারা হয়, আলটিমেটলি সুবিধে কিন্তু তারাই পায়। এর থেকে ভালো রাজনীতির সুবিধে আর কিছু হতে পারে না। কিন্তু রাজনীতির সুবিধে যেমন আছে, এই রাজনীতিকে পাথেয় করে নিজের পকেট ভরা সেই ছবিটাও কিন্তু আমাদের দেখতে হয়েছে, এবং এটাই খুব স্বাভাবিক ছবি এই বঙ্গ রাজনীতিতে। যেমন এইবার আপনাদের সামনে সেটা রাখতে চলেছি পরেশ রাম দাস, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এমএলএ। তার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ছিল। এবার 15 দিনের মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এই হচ্ছে সেই ছবি, বিপুল সরকারি জমি, সেইটা দখল করে নিয়ে তিনি একেবারে নির্মাণ করেছেন, এই বৃদ্ধাশ্রম করেছেন। এবং এইটা অভিযোগ তার বিরুদ্ধে, সম্পূর্ণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে মাতলা নদীর চর দখল করে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন বলে তিনি অভিযোগ। ক্যানিং পশ্চিমে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ। আর এবার 15 দিন সময় দিয়েছে প্রশাসন, তার মধ্যে জায়গা খালি করে দিতে হবে। এই ছবিটা শীর্ষেন্দুদা বারে বারে আমাদের তৃণমূল জমানায় দেখতে হয়েছে, মানে একেবারে ক্ষমতাকে পাথেয় করে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে। শুধু যদি মাতলা নদীকে দেখা যায়, মাতলা নদীর এপারে ক্যানিং পশ্চিম, ওপারে ক্যানিং পূর্ব। ক্যানিং পূর্বের ক্ষেত্রে ঠিক যেমন অভিযোগ ছিল যে তৎকালীন বিধায়কের ছেলে একেবারে এলাকা জায়গা দখল করে নিয়ে বিশাল একটা রেস্তোরাঁ তৈরি করেছিলেন, পরে সেটা ভেঙে দেওয়া হয়েছে। ক্যানিং পশ্চিমে সেই একই ছবি, মানে আইনকে বুড়ো আঙুল দেখানোর যে প্রবণতা, সেটা কিন্তু রাজ্য জুড়ে দিকে দিকে সব জায়গায় রাজ্য সরকার ব্যবস্থা নিতে পারবে তো। প্রত্যেকটা জায়গাতে, আজকে মাদলা নদীর পাশেই বলুন আর শালবনীতেই বলুন, প্রতিটা জায়গায়। আর এই যে বললেন না একটু আগের একটা কথাতে, যে লাল সুটকেসটা দেখেছেন, এটা ছবিটা হচ্ছে সোহম চক্রবর্তীর ছবি। সুটকেসের ভেতর বুড়ি বুড়ি অভিযোগ ওনার, শুধু রেস্তোরাঁ না, এই জায়গাতে আপনি ছিনতাই করছেন, ফোন ছিনতাই 304 বিএনএসের, আজকে 353 আপনি আলমারি করেছেন 80,000 টাকা, 30,000 টাকা দিয়ে টাকা দেননি, করেছেনটা কি আপনি? প্রত্যেকটা জায়গায় একটা অভিযোগ। আর জমি সরকারি জমি বলছেন, শালবনীর তো সরকারি জমিতে প্লটে প্লটে বিক্রি করে দিয়েছেন। এখানে বৃদ্ধাশ্রম, সেখানে কোনো রেস্টুরেন্ট, সারা রাজ্য জুড়ে এই জিনিস ঘটেছে। আজকে মানুষের যেমন 3টে বেসিক জিনিস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তেমনি যেমন ওই যে দুধ ফুটাচ্ছিলেন, অবশ্যই বাসস্থানের দরকার, যেমন ছাদ করে দিচ্ছেন, মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি, তেমনি এগুলোও দেখতে হবে। একেবারে মানে কেস ধরে ধরে সরকার কতটা তৎপর হয়, নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে। দেখুন, এক হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা, দুই হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। এখন এই দুই প্রতিশ্রুতির দিকে আগামী দিনে বিজেপি সরকার কিভাবে এগোচ্ছে সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত অনুষ্ঠান এই পর্যন্তই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।